আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হুম? আমাদের ক্লাসটা শুরু করি। আমরা সরলরেখার উপরে এর আগে অলরেডি 8টা পর্ব নিয়েছিলাম। আজকে সরলরেখা পর্ব 9। তো ঠিক আছে, আমাদের যতগুলা ক্লাস লাগে ততগুলা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস হবে। তোমরা সবাই জুমে জয়েন করার চেষ্টা করবা। অনেকের হয়তো আহ, তোমাদের কলেজে পরীক্ষা চলছে, যার জন্য তোমরা জয়েন করতে পারো নাই। তারা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিবা। হুম। যারা মানে পরীক্ষা চলতেছে তারা একটু কষ্ট করে পরবর্তীতে তোমরা রেকর্ড দেখে নিবা। এরপর তো আরো অনেক কঠিন কঠিন চ্যাপ্টার গুলো সামনে আসতেছে, বুঝতেই পারতেছো। তো চলো, আমরা পর্ব 8 পর্যন্ত পড়ছিলাম। পর্ব 8 পর্যন্ত সরল রেখার বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ পর্যন্ত পড়ছিলাম, রাইট? তো আজকে আমরা যেই জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে, একটু দেখো, আজকে আমরা পড়বো আহ দুটি রেখার, ঠিক আছে, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয় এবং এই সংক্রান্ত যে সমস্ত আমাদের ম্যাথ আসে পরীক্ষায় সাধারণত সেই জিনিসগুলো দেখব। এইটা একটা টপিক, হ্যাঁ, এই টপিকের উপরে বেস করে কিছু ম্যাথ থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বাবা, দেখি এই দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় থেকে আমরা সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত এবং সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, এই জাতীয় প্রবলেমগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, বুঝতে পারতেছো? তো আমরা বেসিক্যালি এই দুইটা টাইপের মাঝে আজকে সীমাবদ্ধ থাকতেছি। তো চলো, আমরা কথা না বলে সামনের দিকে আগাই। প্রথমে বলছে দুইটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তোমাকে। তোমাকে দুইটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এটা ঠিক আছে ভাই, ভালো কথা। দুইটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করে ফেলবো। কিভাবে করব? এই মনে করো, আমি এইখানে ওয়াই অক্ষ টানলাম। আচ্ছা, এইখানে আমি মনে করো ওয়াই অক্ষ টানলাম, আর এইখানে আমি এক্স অক্ষ টানলাম। এখন আমার এইখানে একটা সরল রেখা নিলাম, সেটা মনে করো আমার 1 নাম্বার সরল রেখা। আচ্ছা, আর এই বরাবর আমি আর একটা সরল রেখা নিলাম, সেটা মনে করো কি আমার 2 নাম্বার সরল রেখা। ওকে। আচ্ছা, এখন দেখো, এইগুলার নাম আমরা কি কি দিই। তো এইটা এইটা মনে করো, এই সরল রেখার সমীকরণকে আমি বললাম মনে করো কত, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে। অথবা এই রেখাটার সমীকরণ এমনও হইতে পারে যে y ইকুয়াল টু m1x প্লাস c1, এরকমও হতে পারে। তো এইখানকার c1 আর ওইখানকার c1 কিন্তু আবার এক না, এটার সাথে মানে আমি ফরম্যাটটা বলতেছি, ঠিক আছে? তো এরকম ফরম্যাটে থাকতে পারে, আবার কি বলো দেখি, এরকম ফরম্যাটে থাকতে পারে। আর এই পাশের সরল রেখাটাকে আমরা বললাম মনে করো কত, যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। অথবা এই সরলরেখার সমীকরণ আমরা এরকমও দিতে পারি, y ইকুয়াল টু কত, m2x প্লাস c2। ওকে। তবে বারবার করে আমি বলতেছি যে এইখানকার সি ও মানে এইখানকার c2 c2 আর এইখানকার c1 c1 এক নয়। হ্যাঁ, এরা কিন্তু একই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, এটা কিন্তু একই না, দুইটা ফরম্যাট নিছি। ওকে, দুইটা আমরা জাস্ট ফরম্যাট নিছি। ওকে। তো এখন আমাদের এখানে ম্যাথমেটিক্সটা কি আসবে দেখো, এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ, এই কোণটা না, এই কোণটা আমাকে বের করতে হবে। এখন অনেকেই প্রতিবাদী হয়ে উঠবা যে ভাইয়া, এইটাও তো আসলে কি এই সরল রেখারই কি এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ, তাই না? তো তোমরা যারা প্রতিবাদী হয়ে গেছো তারা এখন কি করবা? তা কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি তাহলে থিটার ভ্যালু। আমরা প্রথমেই হলুদ থিটার ভ্যালুটাই আগে বের করি, ঠিক আছে? মধ্যবর্তী কোণ বলতে আমরা এটাই বুঝি। তো এইটা যদি হয়, মনে করো এটা যেহেতু আমাদের 1 নাম্বার লাইন, এটা মনে করো কত আমাদের লাইন 1, আর এইটা কত আমাদের লাইন 2। আচ্ছা, এই 1 নাম্বার লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে ধরলাম থিটা 1। আর এই 2 নাম্বার লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে ধরলাম, সেটা কত বলো তো ভাইয়া? থিটা 2। তাহলে দেখো, এই যে থিটা 1 থিটা 2 জানা থাকলে কি থিটা জানা যাবে না? আচ্ছা, কেমনে জানা যাবে দেখা যাক। কারণ এইটা দেখো, এই যে এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিন্তু, তাই না? এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত, মানে এই 3টা বাহু যদি ধরি আমরা, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে। আর ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতো ভাইয়া,
যে এইখানকার θ1 ইকুয়াল টু থিটা প্লাস θ2, রাইট? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে আমরা বলতে পারি, আমাদের দরকারই তো আসলে থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? θ1 মাইনাস θ2, রাইট? আচ্ছা, তো θ1 মাইনাস θ2 যদি থাকে, এইবার আমার কি এইখানকার ডিরেক্ট থিটা জানা আছে? নাই তো। আমি বড়জোর বলতে পারি কি বলতো, এখানকার মানে ঢাল। আর ঢাল মানে কি জানি বলো তো ভাইয়া? এই রেখাগুলোর ঢাল কি হবে বলো তো ভাইয়া? এটা ঢাল মানে আসলে কত? এটা ঢাল হচ্ছে tan θ1। সেটা আমরা দুইটা ফরম্যাটে নিতে পারি, যে এই সরল রেখার ঢাল কত আসে? -a1/b1, অথবা এইটাকে আবার আমরা কি বলতে পারি বলতো? এইটার জন্য কি বলতে পারি বলতো? m1, তাই না? ঠিক একইভাবে এই রেখার ঢাল আসলে কত বলতো ভাইয়া? tan θ2। তো সেটাকে আমরা কি লিখতে পারতেছি? সেটাকে আমরা লিখতে পারতেছি যে -a2/b2। আর অথবা বলতে পারি কেউ কত বলতো ভাইয়া? এই ফরম্যাটটা থেকে এটা কত? m2। ওকে, খুবই ভালো কথা। তাহলে দেখো, আমি যদি এখন এই বোথ সাইডে ট্যান অ্যাপ্লাই করে দিই, তাহলে কি আসবে বলো তো ভাইয়া? tan θ ইকুয়াল টু কত? ট্যান অফ কত? θ1 প্লাস, সরি, θ1 প্লাস না, θ1 মাইনাস θ2, তাই না? আচ্ছা, ভালো। তাহলে এইবার দেখো, এটাকে তুমি ফর্মুলায় ফেলে দিলে কি আসবে বলো তো ভাইয়া? tan θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই কত? 1 প্লাস tan θ1 ইন্টু tan θ2। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটে গেল, তাহলে এখান থেকে দেখো আমরা কি বললাম? যে tan θ ইকুয়াল টু এইটা। আচ্ছা, তো এই যে tan θ ইকুয়াল টু এটা যদি বলা যায়, তাহলে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স এটা বলা যাবে না? এন্ড তুমি চিন্তা করো, এই যে tan θ1, এইটা মানে আসলে কে? এইটা মানে আসলে m1, মাইনাস এই যে tan θ2, এইটা মানে কত আসলে বলো তো? m2, ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2 না? ব্যাস, খেলা কিন্তু তোমার শেষ। এই যে দেখো, তাহলে tan θ ইকুয়াল টু তুমি এইটা পাইলা। তাহলে এই m1 m2 এরা আসলে কি বলো দেখি? সরল রেখা দুইটার ঢাল। তাহলে দুইটা রেখার ঢালের সাহায্যে তাদের মধ্যবর্তী কোণ বের করে ফেলা যাচ্ছে। এখন এই জায়গাটাতে আমরা যেই জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে কত দেখো তো ভাইয়া? θ1 ইজ গ্রেটার দেন θ2 এর জন্য আমরা এটা বলতে পারি, রাইট? θ1 ইজ গ্রেটার দেন θ2। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এইরকম কোনোভাবে ধরতাম যে θ2 ইজ গ্রেটার দেন θ1, তখনকার এই tan থিটার ভ্যালু কত আসতো বলো তো ভাইয়া? এই tan থিটার ভ্যালু আসতো হচ্ছে প্লাস মাইনাস, সরি প্লাস মাইনাস না, এখান থেকে আসবে কত? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। বুঝতে পারছো? কারণ তখন কি হইতো বলতো? θ2 ইকুয়াল টু থিটা প্লাস θ1 হইতো। তাহলে সেই অবস্থায় থিটা ইকুয়াল টু কত? θ2 মাইনাস θ1 হইতো, যার জন্য এই রকম আসতো। তাহলে ইন জেনারেলি আমি তোমাদের আমি তোমাদেরকে যদি এখন বলি যে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কতটুকু হবে? হ্যাঁ, তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ ইন জেনারেলি আমরা কি বলবো? ইন জেনারেলি আমরা বলবো, দেখো, যে সো আমরা বলতে পারি দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে, তাহলে আমরা এখানে লিখবো কত? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঘটনা কি তোমরা বুঝতে পেরেছো? ঘটনাটা বুঝতে পারছো না? যে এইখানে কিন্তু আর আমার এটার দরকার নাই θ1 বড় নাকি θ2 বড়, তাহলে এইটাই আমরা ফর্মুলা নিব। এখন কথা হচ্ছে দেখো ভাইয়া, এই যে এই কোণটা তুমি দেখছো না, এই কোণটা, এখন এখানে প্লাস মাইনাস নিয়ে তো আসলে দুইটা কোণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইটা একটা কোণ, এইটাও তো আসলে কি বলতো? আর একটা কোণ। এখন অনেকে তোমরা প্রশ্ন করে বসতে পারো, ভাইয়া এই কোণটা নিলেন না যে, এটা কি হবে না? ভাই, এই কোণ আর এই কোণ দুইজনই কিন্তু আসলে সমান, এবং এই কোণ আর এই কোণ এই দুইজনও কি আসলে বলো তো ভাইয়া? সমান। তাহলে যে কোনো দুইটা নিলেই হচ্ছে। And তোমাকে কোশ্চেন করার সময় এভাবে বলতে পারে যে ডিরেক্টলি তুমি জাস্ট সূক্ষ্ম কোণটা বের করো, অথবা ডিরেক্টলি তুমি জাস্ট স্থূল কোণটা বের করো। তুমি কি সেটা বের করতে পারবা না? পারবা। দেখো, tan থিটার মান সূক্ষ্ম কোণ কখন হবে? 0 থেকে 90 ডিগ্রির ভিতর ট্যানটা কি বলতো? পজিটিভ। আর তার থেকে বড় হইলে, 180 ডিগ্রি থেকে ছোট হইলে ট্যানটা কি? নেগেটিভ।
তো এইখানকার এই ট্যান থিটার ভ্যালু পজিটিভ হইলে কোনটা সূক্ষ্ম, আর এই ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হইলে কোনটা কি হবে বলো তো ভাইয়া? স্থূল। এখন কথা হচ্ছে অলওয়েজ তুমি প্লাস নিলেই যে সূক্ষ্ম পাবা তা না, এইটার মানের উপরও কিন্তু নির্ভর করে। বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অলওয়েজ কি করবা বলো তো ভাইয়া? তোমরা অলওয়েজ যেই কাজটা করবা প্লাস মাইনাস ছাড়া ক্যালকুলেশন করো, তারপর দেখো এটার মান কি আসে, সেখান থেকে থিটা বের করো। থিটা ভ্যালুটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে হয় তাহলে ওইটাই সূক্ষ্মকোণ। আর যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভিতরে না থেকে যদি 90 এর থেকে বড় এবং 180 থেকে ছোট হয় তাহলে ওইটাই কি বলো তো ভাইয়া? স্থূলকোণ। আর স্থূলকোণ পাইলে তুমি সূক্ষ্মকোণ এমনি পাবা। দেখো এই দুইটা কোণের সমষ্টি কিন্তু আসলে কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে তুমি 180 ডিগ্রি থেকে স্থূলকোণটা বাদ দিলেই সূক্ষ্মকোণ থাকবে। একইভাবে তুমি 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বাদ দিলেও স্থূলকোণ থাকবে। ওকে, তাইলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। বলা হলো কত? y ইকুয়াল টু রুট থ্রাইজ এক্স। ঠিক আছে, y ইকুয়াল টু রুট থ্রাইজ এক্স মাইনাস 5 ইকুয়াল 0 ও রুট থ্রাইজ এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0 রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাই তোমাকে এই রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাকে প্রথম যেই কাজটা করতে হবে, মনে করো এইটা ঢাল বের করতে হবে। এটা ঢাল কত বলো তো ভাইয়া? আচ্ছা সরি, এইখানে একটু মনে হয় ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। ক্যালকুলেশন না, প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি প্রিন্টিং মিস্টেকটা তোমাদেরকে ঠিক করে দিই। আহ, আচ্ছা না, প্রিন্টিং মিস্টেক হয় নাই, যা আছে সেটা দিয়ে আমরা চালাই দিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা তাহলে m1 ইকুয়াল টু কত? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ মানে কত বলো দেখি? -√3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত? 1। তাহলে এইটার ঢালটা আসবে কত বলো তো ভাইয়া? শুধুমাত্র √3। একইভাবে এইটার বেলায়ও তাহলে কি সমান্তরাল হয়ে যাচ্ছে? আচ্ছা দেখা যাক। আচ্ছা m2 এর বেলায় কি আসবে বলো তো ভাইয়া? -√3 ডিভাইডেড বাই -1। ওকে ফাইন, তাহলে এটাও কত আসলো বলো তো ভাইয়া? √3। কোনো ব্যাপার না। তাহলে এই অবস্থাতেই আমরা কি করব বলো তো ভাইয়া? আমাদের মধ্যবর্তী কোণ যদি হয়ে থাকে থিটা, ঠিক আছে, এখানে লিখে ফেলি আমরা মধ্যবর্তী কোণ থিটা হলে কত আসবে বলো তো ভাইয়া? এই টেন থিটা ইকুয়াল টু কত? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, আচ্ছা খুবই ভালো কথা। তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটলো। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর নাইস নাইস ঘটনা ঘটছে। কি কি ঘটনা ঘটছে? প্রথমত m1 এর ভ্যালু বসাও, √3 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু √3। তাহলে কি ঘটনা ঘটে ভাইয়া? এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত? 0। এখন বলো তো ভাইয়া, এই টেন থিটা এইটার ভ্যালু 0 হইলে থিটার ভ্যালু কত হবে বলো তো ভাইয়া? 0 ডিগ্রি, অথবা অথবা কত? 180 ডিগ্রি। ব্যাস, এটাই তুমি দিয়ে দাও, এটাই হচ্ছে আনসার। তো তোমার ডেটা যদি এরকম থাকে তাহলে এটাই আনসার হবে। এখন যদি এই ঢালগুলা যদি ভিন্ন হইতো তখন কিন্তু তুমি স্থূলকোণ সূক্ষ্মকোণ আলাদা আলাদা ভাবে পাইতা। বুঝতে পারছো? তো এটা জাস্ট ডিপেন্ড করে কার উপরে? ঢালের উপর। এখানে আমাদের ঢাল দুইটাই কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, তোমাদের জন্য ডিফারেন্ট আর একটা ম্যাথ নিই। যেমন আমি তোমাকে বলি যে এই √3x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এবং আহ, আমি একটু সহজ ক্যালকুলেশন নিই, হ্যাঁ, কারণ আমি একটু ফাঁকিবাজ তো। তাহলে আমার জন্য ক্যালকুলেশন সহজ নিলে সুবিধা হবে। ওকে, আচ্ছা আর একটা দিলাম হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস 2 ইকুয়াল টু 0। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করুন। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই একটা ম্যাথ দিলাম। ওকে, আচ্ছা এখন এই ম্যাথটা তোমরা কিভাবে সলভ করবা? চলো এটা তো সলিউশন আমরা দেখে ফেলি। প্রথম কথা হচ্ছে এখান থেকে ঢাল বের করো। তাহলে এইটার ঢাল কত ধরলাম? কত? m1। m1 ইকুয়াল টু কত? -√3 ডিভাইডেড বাই -1, তার মানে কত? √3। এইটার ঢাল কত হবে? এইটার ঢাল ধরো কত? m2।
m2 ইকুয়াল টু কত আসবে বলো দেখি ভাইয়া, -1 ডিভাইডেড বাই -√3। তাহলে এটা কত আসলো বলো দেখি, 1/√3। ভেরি সুন্দর কথা। তাহলে এইবার আসো, আমরা যদি বলি যে এই যে টেন থিটা, ওকে, এটা বললাম কত, টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল টু, প্লাস মাইনাস নেওয়ারই দরকার নাই, তুমি এখানে দিয়ে নাও যে কত, m1 মাইনাস m2, তুমি পরে প্লাস মাইনাস বসাবা, ঠিক আছে, এখন না। আচ্ছা, দেন 1 প্লাস m1 ইন্টু m2। আচ্ছা, ভ্যালুগুলা জাস্ট একটু বসাই, চলো মনোযোগ দিয়ে বসাই। এটা কত হবে, √3 মাইনাস 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস কত, m1 এর ভ্যালু কত আসবে, m1 এর ভ্যালু আবারও √3 ইন্টু 1/√3। ভেরি নাইস। তাহলে দেখো তো, এই যে √3 এটা কি ক্যান্সেল আউট। আচ্ছা, তাহলে এই নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে একটা 2, আর উপরে থাকতেছে কত বলো তো ভাইয়া, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে এবার ঘটনা যেটা ঘটলো, আমি যতটুকু দেখলাম, তাহলে এটা কত, 2/√3, আর নিচে কত আসে বলো তো, শুধু 2। তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে 2/√3, 2/√3 ইন্টু কত বলতো, হাফ, আবার 2 ক্যান্সেল আউট, তাহলে এটা আসলো কত বলতো ভাইয়া, 1/√3। তাহলে এইটা হচ্ছে টেন থিটার ভ্যালু। অতএব আমরা কি বললাম দেখো, টেন থিটার ভ্যালু কত আসতেছে, যে 1/√3। তাহলে এটা পজিটিভ আসছে না? তাহলে এই অবস্থায় থিটার ভ্যালু কত হবে, টেন কত ডিগ্রির ভ্যালু, মানে 1/√3 হবে বলতো ভাইয়া, অবশ্যই কত, 30 ডিগ্রি। তাহলে এইটা তো তুমি পাইলা কি বলতো ভাইয়া, সূক্ষ্মকোণ। এটা তুমি পাইলা কি, সূক্ষ্মকোণ। এটাকে আমরা পাইলাম হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণ কোনটা? তাহলে স্থূলকোণের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, 150 ডিগ্রি। কাহিনী শেষ। এইটাই হচ্ছে কি তোমাদের স্থূলকোণ, এটাই হচ্ছে স্থূলকোণ। তাহলে অ্যাকুইট অ্যাঙ্গেল এবং অবটিউজ অ্যাঙ্গেল দুইটাই কিন্তু আসলে অপটিমাইজ করে দেখা প্রয়োজন, এটা দেখা উচিত আমাদের। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝো না? ওকে, দেন চলুন এবার আমরা এইরকম কিছু দেখি, যে এই ফর্মুলা ইউজ করে আরো কঠিন কঠিন ম্যাথ কিভাবে সলভ করা যায়। পুরা ম্যাথ তো আমি সলভ করে দিবই না, জীবনেও দিব না। দেখো, এখানে প্রথমে বলছে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6, 7 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এইখানে তোমার কাছে এরকম একটা সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখার সমীকরণ কত বলো তো ভাইয়া, 3x + 4y ইকুয়াল টু কত, 11। খুবই সুন্দর কথা, 3x + 4y ইকুয়াল টু 11। আর এইখানে তোমার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা হচ্ছে কত, 6,7। বলছে এই 6,7 বিন্দুগামী একটা সরল রেখা বের করো, যেটা কিনা এই রেখার সাথে কত কোণ উৎপন্ন করবে বলো তো ভাইয়া, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন তুমি কিন্তু, যেটা ভাইয়া এর আগে কি বলছিলেন, টেন থিটার ভ্যালুতে প্লাস মাইনাস নিব না, কোণ নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র তুমি প্লাস মাইনাস নিবা না, যখন তোমাকে রেখা দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, তখন তোমার দুইটাই বের করার দরকার নাই। ঠিক আছে, জাস্ট প্লাসটা নিয়ে দেখবা, ওইটা নিয়ে স্থূলকোণ পাইলে সূক্ষ্মকোণ 180 ডিগ্রি থেকে বাদ দিবা। আর মানে যদি প্লাসটা নেওয়ার ফলেই তুমি যদি সূক্ষ্মকোণই পেয়ে যাও, তাহলে স্থূলকোণের জন্য আবার 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বাদ দিবা। বাট যখন তোমাকে এরকম ঢাল বের করতে হবে, তখন কিন্তু তোমাকে প্লাস মাইনাস এই জিনিসটা নিতে হবে। ঢাল কেন বের করতে হয় ভাইয়া, কি 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 বললেন আপনি ভাইয়া, বুঝলাম না ঠিক। আচ্ছা, বুঝাই দিচ্ছি। প্রথম কথা, বলছে কি কোশ্চেনটাতে, খেয়াল করো। বলছে এই যে একটা সরল রেখা আছে, এই সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং এই বিন্দু দিয়ে যাবে। তার মানে বলছে দেখো এবার, যে কোশ্চেনটা, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6, 7 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হচ্ছে কথা। আচ্ছা ভাইয়া, সরল রেখাটা কি এইরকম হতে পারতো না? এখানেও কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারতো না? পারতো তো নাকি?
তাহলে একটাকে যদি আমরা যে কোনো একটাকে ইনিশিয়াল লাইন ধরি, তাহলে একটা ক্লকওয়াইজ ডিরেকশনে থাকলে আরেকটা অ্যাঙ্গেল কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। বুঝতে পারছো? তাহলে এখানে কি থাকবে বলো দেখি, প্লাস মাইনাসের একটা ব্যাপার স্যাপার থাকবে। এবার প্লাস মাইনাসে কেন ব্যাপার স্যাপার থাকবে, তারপর আরো 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 আর একটা মেইন লজিক যেটা, সেটা হচ্ছে এই বিন্দুগামী সরল রেখা, এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ যদি বের করতে চাও, তোমার কাছে দেওয়া আছে কি, জাস্ট একটা বিন্দু না? তোমাকে হয় আর একটা বিন্দু লাগবে, তা না হয় ঢাল লাগবে, তাই তো? আহ, তা না হয় এক্স অক্ষ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ লাগবে, তাইলে না তুমি এই সরলরেখার সমীকরণ বের করতে পারবা। এই জন্য তোমার প্রথম যে জিনিস দরকার কি, এটা ঢাল দরকার। এটা কি দরকার? ঢাল ঢাল ঢাল। এটা কি দরকার? ঢাল। তাহলে এই রেখার ঢাল যদি তোমাকে ধরে নাও, এই রেখার ঢাল ধরলা কত তুমি বলো তো ভাইয়া? এম। তাহলে এইটার সমীকরণটা কত হবে? y-y1, তার মানে y-7 ইজ ইকুয়াল টু এম ইন্টু x-6। ঘটনা বোঝো নাই? এই হইলো কি বলো দেখি, এই রেখার সমীকরণ তুমি ধরছো। এখন এম এর ভ্যালু পাইলে এখানে বসায় দিলেই কি হয়ে গেল? এম এর ভ্যালু কেমনে পাবো? তো এই রেখার সমীকরণে মনে করো ঢাল ছিল m1 ইকুয়াল টু কত? এম। আর এই রেখার সমীকরণে ঢাল মানে এই 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 রেখাটাতে ঢাল হচ্ছে m2 ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে 3/4। নাইস না? তো তোমাকে বের করতে হবে আসলে কি, m1 এর ভ্যালু। তো এদের মাঝে মধ্যবর্তী কোণ তুমি জানো সেটা কত, বলো দেখি, থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। তো তুমি জানো অলরেডি এখানে কি, অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস। এবার কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, কারণ কি? কারণ হচ্ছে এই এম এর ভ্যালু একাধিক হতে পারে, কারণ দেখতেছি যে এইরকমও হতে পারে সরল রেখাটা, আবার এইরকমও হতে পারে। তাহলে 1 + m1 ইন্টু কত? m2। কাহিনী শেষ। আচ্ছা, এই বলো তো tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে এখানে থাকলো 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত? m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে m, মাইনাস m2 এর ভ্যালু কত? -3/4। -3/4 ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু -3/4। আচ্ছা, এখন এটা চলো আরেকটু সুন্দর করে সিম্পলিফাই করি আমরা। সিম্পলিফাই যদি করি, তাহলে এই পাশে কি কি চলে আসলো দেখো দেখি ভাইয়া, যে আহ এরকম না, 4 প্লাস, 4 প্লাস না, 4 - 3m ডিভাইডেড বাই 4। ওকে, এখানে থাকুক প্লাস মাইনাস। আর উপরেরটা কত থাকবে বলো তো, এরকম না, যে 4m+3 ডিভাইডেড বাই 4 থাকে। আচ্ছা নাইস, তাহলে দেখো এই 4 4 কি আল মুকাবিলা হয়ে গেল। তাহলে এখান থেকে আসো, এখান থেকে আসলে কি হইবে, এখান থেকে আসলে তুমি পাইবে 4 - 3m ইজ ইকুয়াল টু জাস্ট প্লাস মাইনাস কত? 4m+3। আচ্ছা, তাহলে প্লাস চিহ্ন নিয়ে তুমি একটা মান পাবা, মাইনাস চিহ্ন নিয়ে কি তুমি আরেকটা মান পাবা। আসো, আসো, প্লাস চিহ্ন নিয়ে কি আসবে বলো দেখি, 4 - 3m ইজ ইকুয়াল টু 4m+3। তাহলে কি আসে, যে 7m ইকুয়াল টু কত? 1। তাহলে m ইকুয়াল টু কত? 1/7। সিমিলারলি এখানেই আবার কি বলতো, মাইনাস চিহ্ন নিয়ে কি আসবে, 4 - 3m ইজ ইকুয়াল টু -4m-3। আচ্ছা, তাহলে এদিক নিয়ে আসো, তাহলে এই পাশে আসলে কত? m, ওইটা ওই পাশে গেলে কত? -7। ঠিক আছে? আচ্ছা, তাহলে m এর ভ্যালু তুমি কয়টা পাইলা? দুইটা পাইলা। তাহলে এরকম সরল রেখাও কয়টা হবে বলো তো ভাইয়া? দুইটা হবে। এই সরল রেখাও কয়টা হবে? সরল রেখা হবে দুইটা। ওকে, তাহলে অতএব নির্ণয় সরল রেখা, সেক্ষেত্রে কি আসবে বলো তো ভাইয়া, যে y-7 ইকুয়াল টু 1/7 × x - 6, এইটা একটা। আর একটা কথা বলো তো ভাইয়া, আরেকটা হচ্ছে y-7 ইকুয়াল টু -7 × x - 6। শেষ, খতম। সুন্দর একটা ম্যাথ কিন্তু, ঠিক আছে? এই টাইপের ম্যাথ বুয়েটেও আসে। হ্যাঁ, এই টাইপের ম্যাথ বুয়েটেও আসে। চলো
তার প্রমাণ আমি একটু দেখাই দিই, যে এই ম্যাপটা বুয়েটে আসছে এবং ভেরি রিসেন্ট ইয়ার, কিন্তু এটা 2018-19 সাল, মানে এই 18 ব্যাচে আসছে এই ম্যাপটা। তাহলে এই ম্যাপটা, চলো আমরা এটাও দেখে ফেলি। বলছে কি, 1 2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ এত হলে ওই শীর্ষবিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে এইখানে একটা কর্ণ আছে, সেই কর্ণের সমীকরণটা কত? 5x - 4y - 6 = 0। আচ্ছা, এরপরে এইখানে একটা শীর্ষ দেওয়া আছে, এই শীর্ষটা এ শীর্ষটা কত বলো তো ভাইয়া? 1,2। আচ্ছা, এখন ভাই আপনি এই শীর্ষটা এখানেই কেন দিলেন? আপনি তো এখানেও দিতে পারতেন। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে এই শীর্ষটা এটাকে কি স্যাটিসফাই করে? 3 × 1, মানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 যদি বসাও, তাহলে এটা লেফট সাইডে যদি তুমি 1 2 বসায় দাও, তাহলে কি এটা 0 হয়? 3 × 1 - 4 × 2 - 6, এটা ভ্যালু কি 0 হয়? হয় না। তাহলে এই বিন্দু যদি একে মানে সিদ্ধ না করে, তাহলে এই বরাবর কর্ণ মানে এর উপর কিন্তু দুইটা শীর্ষবিন্দু আছে, তাহলে এই শীর্ষবিন্দু কি এর বাইরে থাকবে। এবং বর্গ যদি হতে হয়, তাহলে এই রকম কি বলো দেখি, এই শীর্ষবিন্দুগামী কয়টা বাহু থাকবে? এরকম দুইটা থাকবে না? এরকম বাহু কয়টা থাকবে? দুইটা থাকবে, যদিও আমাদের এক্স্যাক্টলি হয়তো আঁকা হয় নাই। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ থাকে না? এবং বর্গের ক্ষেত্রে এই দুইটা কোণই কত হবে বলতো? 45 ডিগ্রি। আয়তর ক্ষেত্রে এই কোণ দুইটার ভ্যালু আলাদা হয়, কিন্তু বর্গের ক্ষেত্রে কি হবে বলতো কি? 45 ডিগ্রি। কারণ কি, এই বাহু আর এই বাহু, দুইটা বাহুই কি বলতো? পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আগের মতো করে তুমি কি এই যে কোনো একটা বাহুর সমীকরণ ধরে নিতে পারবে না? সেটা কত বলো তো ভাইয়া? y - 2 = m × x কত? 1। তাহলে এখানে তুমি কি কি ধরলা? এখানে ধরলা হচ্ছে m1 = m ধরছো, আর এইখানকার m2 = কত পাও বলো তো ভাইয়া? -3 / -4, তাহলে এটা আসবে হচ্ছে জাস্ট হচ্ছে 3/4। ওকে, আচ্ছা, তাহলে এইবার বলো তো, অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন আমরা কি বের করতে, আমাদের দরকার কি বের করার? দরকার হচ্ছে এই যে m = হোয়াট, m এর ভ্যালুটা জানলেই কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারতাম। তাহলে 1045 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়? 1045 ডিগ্রি ইজ ইকুয়াল টু +- m1 - m2 / 1 + m1 × m2। আচ্ছা, তাহলে এই যে 1, দেন +- m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু m, -m2 এর ভ্যালু কত? 3/4, ডিভাইডেড বাই যে 1 + 3/4m। কাহিনী শেষ। আচ্ছা, এক পাশে নিয়ে চলে আসো, তাহলে কত বলো তো ভাইয়া? 4 + 3m / 4 ইজ ইকুয়াল টু +- 4m - 3 / 4। 4 4 ক্যান্সেল আউট, তাহলে এখানে আসলো কত? 4 + 3m ইজ ইকুয়াল টু +- 4m - 3। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে এখানে তুমি আগে প্লাস সাইন নাও, তাহলে প্লাস সাইন নিলে 4 + 3m ইজ ইকুয়াল টু 4m - 3। এক পাশে নিয়ে চলে আসো, তাহলে কত আসবে? -m ইজ ইকুয়াল টু, ওই পাশে নিয়ে গেলে কত? -7। ওরে বাহ, তাহলে এটা কত আসলো? m = 7। খুব সুন্দর জিনিস তো, তাই না? হ্যাঁ, m = 7। আর তুমি যদি এখানে মাইনাস সাইনটা নিতা, তাহলে কত আসতো? 4 + প্রাইস m ইজ ইকুয়াল টু -4m + 3। আচ্ছা, নিয়ে আসো এই পাশে, তাহলে কত? 7m ইজ ইকুয়াল টু কত আসবে? 7m ইজ ইকুয়াল টু -1, তাহলে m = -1/7। নাইস। তাহলে দেখো, এম এর ভ্যালু দুইটা আসার জন্য এইটা একটা আর এইটা আর একটা, এরকম দুইটা সমীকরণ পাবা। তাহলে অতএব, ঠিক আছে, বাহুদ্বয়, অতএব বাহুদ্বয় কত কত আসলো? y - 2 ইজ ইকুয়াল টু 7 × x - 1,
এন্ড আরটা কত, ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান। দিস ইজ ইউর আনসার। এই তো ম্যাথ। এই ম্যাথ কি কঠিন? একেবারেই কঠিন না। ঠিক আছে, তো এরপরে দেখো, তোমাদের জন্য এখন থেকে কিন্তু এই স্লাইডে আমি এভাবে ধরে ধরে কিছু প্র্যাকটিস দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা এই প্র্যাকটিস গুলা করবা, যেখানে ফর প্র্যাকটিস এই টপিকের আন্ডারে তুমি কি প্র্যাকটিস করবা এগুলো অবশ্যই তোমাদের মানে ক্লাস নোটের সাথে আমাকে সাবমিট করবা। আমাদের পাবলিক গ্রুপে তোমরা সুন্দরভাবে এটা সাবমিট করবা। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি দেখো তো, ধনাত্মক ঢাল বিশিষ্ট এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ঢাল কিন্তু পজিটিভ হইতে হবে, মানে এম এর ভ্যালু পজিটিভ, যা মূল বিন্দুগামী এবং এত সরলরেখার সাথে কত কোণ উৎপন্ন করে বলো তো ভাইয়া? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই রেখার সাথে কত কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা তোমরা করবা। দুইটি সরলরেখা এত বিন্দুগামী এবং এত এত বিন্দু রেখা, মানে বিন্দুগামী রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, রেখাদ্বয়ের সাথে সমীকরণ নির্ণয় করো। সরি, এখানে একটু মনে হয় এলোমেলো হয়েছে জিনিসটা। আমাদের টাইপিস্ট স্যার অনেক কিছু ভুলভাল করে ফেলেছে। আমি একটু দেখি। দুইটি সরলরেখা এত বিন্দুগামী এবং এত এত বিন্দুগামী রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কথাটুকু কাটা। রেখাদ্বয়ের রেখাদ্বয়ের সাথে কোণ উৎপন্ন করে। ঠিক আছে, সরল রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। ওকে, সরল রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয়। আচ্ছা, এবার আসো দুইটি রেখা লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। প্রথমে আমরা দেখব কি বলতো, সমান্তরাল হওয়ার শর্ত। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। ক্লিয়ারলি কথা তো একদম শোনা যাচ্ছে না, একেবারে ক্লিয়ার না কথাগুলা? ক্লিয়ারলি কথা তো একদম শোনা যাচ্ছে না, আরে একেবারে জোস ক্লিয়ার না কথাগুলা? জোস জোস জোস। ওকে, দিস ইজ ভেরি নাইস। এবার চলো, দুইটা রেখা পরস্পর লম্ব ও সমান্তরাল। আগে আমরা দেখবো কি বলতো, সমান্তরাল নিয়ে কথা হবে। কোনো কথা হবে না, কি হবে বলো তো ভাইয়া? সমান্তরাল। রেখা কি হবে? সমান্তরাল। তো রেখার সমীকরণ দুইটা কি কি? একটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত? 0। আরটা বললাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আচ্ছা, তো এইটা ঢাল মনে করো আমাদের জন্য কত বলো তো ভাইয়া? যে m1 ইকুয়াল টু মাইনাস a1 বাই b1, অথবা মনে করো এটাকে আমরা বলতে পারি কি tan θ1। এটার জন্য ঢাল m2 ইকুয়াল টু মাইনাস a2 বাই b2 ইকুয়াল টু কত? আমরা আবার ধরতে পারি কত? tan θ2। আমরা এগুলা জাস্ট ধরলাম, যে দুইটা সরলরেখা নিলাম, তাদের ঢালগুলা লিখলাম। এখন আমরা এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানতাম। মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ জানতাম। সেই কোণ কত বলো দেখি ভাইয়া? থিটা। আর এটা থিটা হইলে tan θ ইকুয়াল টু কি জানতাম বলো তো ভাইয়া? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। দেখো একটু আগে আমি এটা পড়াইলাম কিন্তু, তাই না? আচ্ছা, তো tan θ ইকুয়াল টু যদি m1 প্লাস, মানে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 হয়। আচ্ছা, এখন বলো এই রেখা সমান্তরাল কখন হবে? সমান্তরাল হলে, সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ থিটার ভ্যালু কত বলো তো ভাইয়া? 0 ডিগ্রি। তাহলে এই সূত্রটা কি আসে বলো তো ভাইয়া? tan 0 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 না?
তো টেন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে 0 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ভেরি ভেরি নাইস। সেটা কি দেখো তো? এবার যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে এখান থেকে তুমি আসলে কি পাচ্ছ, যে m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু কত? 0। দ্যাট মিনস কত? m1 ইকুয়াল টু m। তাহলে দুইটা রেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের কি হয় বলো তো ভাইয়া? ঢাল দুইটা সমান হবে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে অতএব সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, আমি কি এটা বলতে পারি? অতএব সমান্তরাল হওয়ার শর্তটা কি? m1 ইকুয়াল টু m2, ঢাল দুইটা কি সমান। সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা বলতে পারি, দেখো এখানে m1 m2 এর ভ্যালুগুলো বসায়, সেটা কি হতে পারে? পরেরটা যদি বসাই, মাইনাস a1 বাই b1 ইজ ইকুয়াল মাইনাস a2 বাই b2। তাহলে এবার দেখো তো ভাইয়া, এই যে মাইনাস মাইনাস কি আল মুকাবিলা না? মাইনাস মাইনাস আল মুকাবিলা। তাহলে এই জায়গা থেকে কি হবে বলো তো? a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। ঠিক আছে? তো এইটাও একটা শর্ত, এইটা যেমন একটা শর্ত, এইটাও কিন্তু একটা শর্ত। কিরকম শর্ত হইলো বলো তো? দেখো তো ভাইয়া, a1 a2 b1 b2 এরা কারা? এরা হচ্ছে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত, দুইটা সমীকরণে যদি একই হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? তারা সমান্তরাল। এক্স এর সহগের অনুপাত এবং কি, এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত দুইটাই যদি সেম হয় তাহলে কি হবে? তারা সমান্তরাল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইখানে কিছু কেস আছে, সেটা আমি পরে বলি। আচ্ছা, আর একটা জিনিস আমরা এই জায়গাটাতে একটু বলি। আচ্ছা, মানে ওইটা আমি পরে আর একটা নোট দিয়ে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস তো আমরা এটা তো অনায়াসে বলতে পারবো, সেটা কত বলো তো ভাইয়া? যে এই যে এই জায়গা থেকেই সেটা কত? tan θ1 ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? tan θ। শেষ। তার মানে কি, ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখা দুইটির উৎপন্ন কোণ দুইটাও কি হবে বলো তো? সমান হবে। এই হচ্ছে খেলা, আর কিছু না। আচ্ছা, এখন ভাই আপনি যেটা বললেন সেই জিনিসটা কি আর একটু বলবেন? বলবেন। ভাইয়া যেটা বললাম, যে আমরা দেখলাম যে দুইটা রেখা পরস্পর সমান হতে পারে, সমান্তরাল হতে পারে যখন যে সেখানে কি থাকে, এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান হয়। ঠিক আছে? যে এখান থেকে আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, নোট, এটা নোট করবা, হ্যাঁ? নোট, সরলরেখা কিন্তু ওই দুইটাই আমি ধরে নিচ্ছি, যে যদি এরকম হয় a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত সবগুলো যদি সমান হয় তাহলে এরা সমান্তরাল তো হবেই, তার সাথে সাথে কি হবে বলো তো? সমান্তরাল ও একই রেখা, সমান্তরাল ও একই রেখা। দেখতে কেমন ভাইয়া? দেখাচ্ছি। তাহলে এটা ছিল 1। নাম্বার 2 এ বলতেছি কি, যদি এইরকম হয় a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 বাট নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এই অবস্থায় কি হবে? সমান্তরাল কিন্তু কি বলতো ভাইয়া? ভিন্ন রেখা। তো তোমরা পরেরটা হয়তো বুঝতে পারতেছো যে দুইটা রেখা এরকম কি হবে বলতো? সমান্তরালি যাবে কিন্তু তারা পরস্পর ভিন্ন। কিন্তু উপরেরটাই কি হবে বলতো ভাইয়া? সমান্তরাল রেখা এইরকম একটা আছে, আবার আবার কি বলো দেখি, এর উপরেই কি আর একটা পড়ছে। তাহলে ও কি নিজেই নিজের সাথে কি হয়ে যাচ্ছে? সমান্তরাল হয়ে যাচ্ছে না? তাহলে যদি এরকম হয়
এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত সবগুলা যদি এক হয় তাহলে এরা সমান্তরাল এবং একই রেখা। আর যদি এক্স এর সহগের অনুপাত ওয়াই সহগের অনুপাত সমান কিন্তু ধ্রুবক পদের অনুপাত কি আলাদা, সেটাকে আমরা কি বলবো? সমান্তরাল না, সরি সমান্তরাল কিন্তু তারা একই রেখা না, তারা পরস্পর ভিন্ন রেখা। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তাহলে সমান্তরাল হওয়ার শর্তগুলা মাথায় রাখিতে হইবে। এই যে এটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। আর এই যে নোটগুলোও কিন্তু ভোলা যাবে না। ক্লিয়ার? চলো এবার দেখো, এই যে বুটেক্সে আসছে, ঢাকা বোর্ডে আসছে এই কোশ্চেন, এটা আবার তাহলে কি জিনিস? এটা কি জিনিস একটু দেখি। বলছে কে এর মান কত হইলে এইটা এবং এইটা রেখা দুইটি সমান্তরাল হবে। সমান্তরাল বলছে, একই রেখা নাকি ভিন্ন রেখা বলে নাই। তাহলে এক্স এর সহগের অনুপাত, এখানে এক্স এর সহগ কত 5, এখানে কত 2, তাহলে এখানে কত আসবে 5/2 ইজ ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত, এখানে ওয়াই এর সহগ কত 4 আর এখানে ওয়াই এর সহগ কত বলো তো ভাইয়া কি, তাই না? তাহলে এরা সমান্তরাল কখন হবে? সমান্তরাল এখনই হবে, এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয়। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বের করা যাবে। তাহলে এখান থেকে তো কে এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি কত 8/5, এটাই আনসার। এগুলো সাধারণত কিসে আসে? এমসিকিউতে আসে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ। এবার চলো দেখো, এই প্রবলেম করতে গেলে আমাদেরকে আবার একটু কাহিনী করে আসা লাগবে, যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়, অবশ্যই এটা একটা কমা, যা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখাটির সমান্তরাল হয়। সুন্দর না? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে আর আরেকটা সরলরেখার সমীকরণ হয়। আচ্ছা, তো এইটার জন্য তুমি দেখো ভাইয়া, এই বরাবর একটা সরল রেখা আছে। ধরো এই সরল রেখাটা কত, 2x প্লাস 11y মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার বলছে এইখানে একটা বিন্দু আছে, যেই বিন্দুটা কত 4, -3, এবং এই 4, -3 দিয়ে যাবে এবং এই রেখার সমান্তরাল হতে হবে, এই রেখার সমান্তরাল হতে হবে। ঠিক আছে, বুঝো কিন্তু বিষয়টা। তাহলে এই রেখার সমান্তরাল যদি হইতে হয় তাহলে এইখানেও কি থাকবে? এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত কি সেম হবে, তাই না? আচ্ছা, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সেম রাখতে হবে। এখন সেম রাখলে কি, তুমি এক্স এর সহগটাকে 2 দিয়ে গুণ করলে ওয়াই এর সহগটাকেও কি করবা, 2 দিয়ে গুণ করবা। বুঝেছো? এক্স এর সহগটাকে তুমি যদি 3 দ্বারা গুণ করো তাহলে ওয়াই এর সহগটাকেও কি করবা, তুমি 3 দ্বারা গুণ করবে। বুঝেছো? তো আর ধ্রুবকটা কি বলো দেখি, ইচ্ছামূলক রাখবা। তো এই জিনিসটা আমি চলো তোমাদেরকে একটু বুঝাই এখানে। যে আমি তোমাকে বললাম, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার যে কোনো সমান্তরাল রেখা, যে কোনো সমান্তরাল রেখা, যে কোনো সমান্তরাল রেখা, সেটা কি হবে বলো তো ভাইয়া? যে এই রেখার যে কোনো সমান্তরাল রেখা কি হবে? আমরা জানি সরলরেখার ক্ষেত্রে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সেম থাকতে হবে। তো আমি এক্স এর সহগটাকেই যদি সেম রাখি তাহলে অনুপাত কত 1। তাহলে দেখো মজার বিষয় হচ্ছে, তাহলে ওয়াই এর সহগটাও আমার কি থাকবে বলো তো ভাইয়া, সেম থাকবে, তাই না? তাহলে চেঞ্জ আসবে কোথায়? চেঞ্জ আসবে এখানকার ধ্রুবকে। এই কে এর ভ্যালু যদি সি এর সমান হয় তাহলে এরা সমান্তরাল এবং একই, আর কে এর ভ্যালু যদি সি এর সমান না হয় তাহলে এটা কি সমান্তরাল এবং সেম। ঠিক আছে, এন্ড কে এর ভ্যালুটা কেমনে পাবা? তুমি আরেকটা যে বিন্দু পাইছো না, সেই বিন্দুটা তুমি এখানে বসাই দিলেই কি বলো দেখি, মানে সিদ্ধ করলেই তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে, যেই যেই বিন্দু দিয়ে যাবে, যেমন এই ম্যাথের ক্ষেত্রে। তাহলে এইবার বলছে কি দেখো, এইবার বলছে এখানকার যে এরকম একটা সরল রেখার সমান্তরাল রেখা নির্ণয় করবো যেটা এই বিন্দু দিয়ে যাবে। তাহলে এই সরল রেখার সমান্তরাল রেখা, এই সরল রেখার সমান্তরাল রেখা কোনটা?
যেটা এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত কি হয়, সমান হয়। এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত কি রাখতে হবে, সমান রাখতে হবে। তাহলে এখানে 2x প্লাস 11y আমি পুরাটা আনচেঞ্জ রাখলাম, তাহলে প্লাস কে ইকুয়াল টু 0। এইটাই ধরি এত রেখার সমান্তরাল রেখা এত, তাই না? আচ্ছা, এখন এ কি এই বিন্দু দিয়ে কি সিদ্ধ হবে না? তাহলে কত হবে, 2 × 4 প্লাস 11 × -3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 8 - 33 প্লাস কে ইকুয়াল টু 0। সো এটা কত আসে, কে ইকুয়াল টু 25। তাহলে কে এর এই ভ্যালুটা এখানে বসাইলে কি আমার আনসার। সো তুমি এখন কি লিখবা বাবা দেখি, অতএব নির্ণেয় রেখাটি, নির্ণেয় রেখাটি কত, 2x প্লাস 11y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। শেষ। মানে এইগুলা সাধারণত এমসিকিউতে আসে, ঠিক আছে, এই ম্যাথগুলো সাধারণত এমসিকিউ আসে অথবা 2 নম্বরে আসতে পারে, মানে ওই ক নাম্বারে। আচ্ছা, এখন এই ম্যাথগুলো আসলে এসে থাকে কি তোমাদের, মানে বিভিন্ন ম্যাথের পোর্শন হিসেবে, যে একটা নির্দিষ্ট সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে হবে, যেটা নির্দিষ্ট একটা রেখার মনে করো সমান্তরাল কোনো বিন্দু দিয়ে যায় বা অন্য কোনো শর্ত। তো এগুলো একটা পার্ট আকারে আসে। তাহলে এইগুলা জাস্ট এক লাইনে দেখো তো ভাইয়া, এটাকে আমি জাস্ট এক লাইনে তোমাকে দেখাইতে পারি না? এটাকে কি আমি তোমাকে জাস্ট একটা এক লাইনে দেখাইতে পারবো না? পারবো। কিভাবে দেখাবো, দেখো, এক লাইনের ম্যাথ কিভাবে এক লাইনে দেখো, যে প্রথমে এইখানে যেই সমীকরণটা দেওয়া আছে মানে যার সমান্তরাল হবে, সেটার এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্ট সহ আনচেঞ্জ রাখো। সেটা কত, 2x প্লাস 11y, 11y। ওকে, এইবার দিবা কি বলো তো ভাইয়া, তোমরা এখানে দিবা মাইনাস, তারপর ব্র্যাকেট ইকুয়াল টু 0। যেমন এখানে প্লাস কে ইকুয়াল 0 ধরছিলাম, এখানে মাইনাস কেও ধরো দিত, বাট এখানে মাইনাস টেনে মানে এইখানকার প্লাস মাইনাস ম্যাটার করে না, বাট এইখানে তোমরা অবশ্যই মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পর কি করবা জানো, এইখানে যা লিখছো না, এই জায়গাটাতে যেই বিন্দু দিয়ে যাই সেই বিন্দুর ভুজকটি বসায় দাও। তাহলে দেখো তো, 2 × 4 প্লাস 11 × -3, তাই না? ব্যাস, কাহিনী দেখো শেষ। এবার কিন্তু তোমার ক্যালকুলেশন শেষ, তুমি জাস্ট এক লাইনে লিখছো। ওকে, প্রথমে এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্ট আনচেঞ্জ রাখো, তারপর দাও মাইনাস, এই অংশটাতেই ওই বিন্দু বসায় দাও, তাইলে দেখো খেলা শেষ। 2x প্লাস 11y মাইনাস এখানে -25। দেখো এইটা আর এটার মাঝে কোনো পার্থক্য নাই, কারণ এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়। ক্লিয়ার? বুঝেছো হোপফুলি? আচ্ছা, নাইস। এবার আসো ঠিক একইভাবে এত সরল রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এত সরল রেখার সমান্তরাল এত বিন্দুগামী এক লাইনে করতে পারবা না? দেখো তো এক লাইনে কিভাবে করব, 5x - 4y দিলাম মাইনাস ব্র্যাকেট ইকুয়াল 0, এই অংশটাতে এই 1 2 বিন্দু বসায় দিব। তাহলে কত, 3 × 1 -4 × 2। শেষ। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 5x - 4y 3 - 8, তাহলে কত আসে, -5 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +5 ইকুয়ালস। দিস ইজ আওয়ার লাভিং আনসার, দিস ইজ আওয়ার লাভিং আনসার, রাইট? বুঝো নাই? কষ্ট লাগে? আচ্ছা, কষ্ট লাগে? লাগার তো কথা না কষ্ট, বলো বলো বলো, কষ্ট লাগে কিনা? কষ্ট তো লাগার কথা না।
আচ্ছা, তোমরা বোধহয় আহ দেখতেছো কয়েকজন, আদনান আদনান, তারপর হিমা, তোমরা জুমে চলে আসতে পারো। হ্যাঁ, তোমরা জুমে চলে আসতে পারো, তাহলে তোমাদের সাথে একটু কথাবার্তাও হইলো। ঠিক আছে, তো মাই ডিয়ার ভন্ডস, এর পরবর্তীতে আমরা যাই। এবার কি বাবা, দেখি দুইটি রেখার লম্ব হওয়ার শর্ত। দুইটি রেখার কি হওয়ার শর্ত? লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, চল লম্ব বানায় ফেলি আমরা। আবারও সেই রেখা দুইটা কি কি হবে বলো তো ভাইয়া? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, তারপর কত? a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত? ভেরি নাইস। আচ্ছা, এইটার ঢাল লিখে ফেলো। এটা মনে করো m1 ইকুয়াল টু মাইনাস a1 বাই b1। এটা কত? m2 ইকুয়াল টু মাইনাস a2 বাই b2। এটা ধরলাম আমরা কত? টেন থিটা 1। এটা ধরলাম কত? টেন থিটা 2। আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই, কোনো ভেজাল নেই। আচ্ছা, এবার মেইনলি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের অন্তর্বর্তী কোণ। ঠিক আছে, আমরা জানতাম এখান থেকে কত? টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন দেখো ভাইয়া, রেখাদ্বয় লম্ব হলে, রেখা দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে? রেখা দুইটা পরস্পর লম্ব হইলে কি হবে? এখানকার এই থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বলো তো ভাইয়া, টেন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, রাইট? ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। এবার বলো তো, এই টেন 90 ডিগ্রি ভ্যালু কত? ম্যাক্সিমাম মানুষই এই জিনিসটা ভুল করে, টেন 90 এখানে ইনফিনিটি লেখে। না, টেন 90 মানে ইনফিনিটি না, টেন 90 মানে কি? অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই অসংজ্ঞায়িত ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। আচ্ছা, দেখো দুষ্টু পাখিরা, এই অংশটার ভ্যালু যদি 0 হয় তাহলে এই পাশটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ইকুয়াল তখন অসংজ্ঞায়িত বলতে পারি। তাহলে এই অংশটা কি হইতে হবে? 0 হইতে হবে। সো 1 প্লাস m1 ইন্টু m2 ইকুয়াল টু কত? 0। এটাই হচ্ছে আমার কি, দুইটা রেখার মধ্যবর্তী, মানে দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে এখন আসো আমরা শর্তগুলো এখানে একটু লিখে ফেলি কষ্ট করে। তাহলে শর্ত কি হচ্ছে? 1 প্লাস m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কত? 0। দ্যাট মিনস m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কত? -1। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে রেখা দুইটা কেমন হবে? পরস্পর লম্ব। ঠিক একইভাবে এখানে তুমি আবার কি লিখতে পারো বলতো? টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2, এটাও কত বলো তো? -1। এটাও আর একটা শর্ত। সব থেকে বড় শর্ত যেটা হবে সেটা আমরা এখন দেখবো। দেখো এখানে এই সহগ দিয়ে এটার মান বসাও, তাহলে কত আসে? -a1 বাই b1 ইন্টু -a2 বাই b2 ইজ ইকুয়াল টু -1। কি আসে রে ভাইয়া? এটা আসবে a1 ইন্টু a2 ডিভাইডেড বাই b1 ইন্টু b2 ইজ ইকুয়াল টু -1। দ্যাট মিনস এটা লিখতে পারবা a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের শর্ত। এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা আর একটা শর্ত। বোঝা গেছে? তাহলে এই শর্তগুলা কিন্তু আমাদের লাগবে ভাইয়া। হ্যাঁ, এই শর্তগুলা আমাদের লাগবে। আচ্ছা, তো আরেকটা জিনিস, এক্ষেত্রে আরেকটা শর্ত তোমাদের বলা যেতে পারে, যে এই জায়গাটাকে একটু সিম্পলিফাই করে তুমি যদি এমনে লেখো যে m1 ইকুয়াল টু -1 বাই m2। ঠিক আছে,
m1 ইকুয়াল টু -1/m2। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্ত। হ্যাঁ, এর খুব ইম্পর্টেন্ট কন্ডিশন আমরা বলবো। আচ্ছা, তাহলে চলো, এখান থেকে বলছে কের মান কত হইলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। কের মান কত হইলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। ভেরি নাইস। আচ্ছা, তাহলে এইটার ঢাল কত তুমি দেখো তো ভাইয়া। এইটার ঢাল m1 ইকুয়াল টু কত, -2 / -1 মানে কত, 2। আর m2 কত, m2 হচ্ছে -3 / সরি +k। তাহলে এটা হচ্ছে কত আমার, আহ যা আছে তাই, এটা নিয়ে কোনো আলাপ হবে না, -3 / তাহলে এই যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল কত, 2 ইন্টু -3/k। এইটার ভ্যালু কত আসার কথা বলো তো ভাইয়া? -1 না, অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন। ঢাল দ্বয়ের গুণফল কত হইতে হবে বলো তো? -1। ওরে খোদা, তাহলে এই পাশে থাকে -6 আর ওই পাশে চলে যাবে কত বলো তো ভাইয়া? -k। তাহলে মাইনাস মাইনাস কাটা, সো কে এর ভ্যালু কত বলো তো ভাইয়া? 6। এর ভ্যালু কত? 6। তাহলে কে এর ভ্যালু যদি 6 হয় তাহলে কি হবে? কে এর ভ্যালু 6 হইলে রেখা দুইটা পরস্পর লম্ব। কই কই আসছে দেখছো? এটা রুয়েটে আসছে, বুটেক্সে আসছে। সেই 1900 কটকটি সালে এই রুয়েট কুয়েট চুয়েট গুলা তখন ইউনিভার্সিটি হয় না, তখন এরা বিআইটি ছিল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ওইটারই মনে হয় লাস্ট ব্যাচ এটা হবে। এটা 2002 স্যার না, মনে হয় এটা মনে হয় 2002-3 এরকম কোনো কিছু হবে। বা তখন ওরা আসলে সেশন লিখতো তো 2 বছর 2 বছর করে, সেটা হইতে পারে। আচ্ছা, আচ্ছা, চলো এবার কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব। ঠিক আছে, তাহলে ঠিক আগের মতো করেই আমরা লম্ব রেখার সমীকরণ বের করি। দেখো ভাইয়া, যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। খুবই ভালো, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। দেখো তাই কি অবস্থা। আচ্ছা, এই রেখার ঢাল তুমি অলরেডি জানো কত বলো তো ভাইয়া? এইটার ঢাল তুমি জানো -a/b। এই রেখার ঢাল এবং ওই রেখাটাকে আমি বললাম ঢাল 1 ইকুয়াল টু কত, -a/b। বুঝেছো? তাহলে নতুন যে সরল রেখার সমীকরণ বানাবা সেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, আর একটা কি মনে করো, আর একটা ভিন্ন কনস্ট্যান্ট আসলো, সেটা কে। এক্স এবং ওয়াই এর সহগগুলো আমরা বসাবো। কি কি বসাবো? সহগগুলা বসাবো। আচ্ছা, তাহলে এইবার বলো তো, এই ঢাল 2 ইকুয়াল টু কি হবে? এই ঢাল 1 এর সাথে কোনটা গুণ করলে -1 হবে? অবশ্যই সেটা কত বলো দেখি ভাইয়া? +b/a না? এটা কি আসবে? +b/a। এন্ড তুমি চিন্তা করো ভাইয়া, এখানে ঘটনা ঘটছে কি বলো তো ভাইয়া, যে ঢাল মানে আসলে কি ছিল? ইন জেনারেলি ঢাল মানে -x এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে জিনিসটা আমাদের সেপারেট করতে সুবিধা হইলো। আমি এক কাজ করলাম, এইখানে দিলাম মাইনাস, আর এই এর আগে দিলাম একটা মাইনাস। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলতে পারবা এই যে এইটা হবে কি বলতো, এক্স এর সহগ, আর এইটা হবে কি তাহলে বলো তো ভাইয়া? ওয়াই এর সহগ। তাহলে এই যে এইটার উপর লম্ব রেখার সমীকরণ, এক্স এর সহগ কত হবে? বি। আর ওয়াই এর উপরে কি হবে বলো তো ভাইয়া? এ। আর এইখানে যেহেতু প্লাস আছে তাহলে এইখানে কি হবে বলো তো? মাইনাস। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে বলো তো? প্লাস। তাহলে জিনিসটা বুঝছো কি হচ্ছে? লম্ব রেখার সমীকরণে এক্স এর সহগ ওয়াই যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে, মাঝখানে প্লাস থাকলে হবে কি বলো তো ভাইয়া? মাইনাস। ক্লিয়ার?
একদম ক্লিয়ার? তাহলে এইবার আসো, এই রেখার উপর যে কোনো লম্ব রেখার সমীকরণ হবে কি, এক্স এর সহগ ওয়াই এ, তাহলে এখানে 2y, আর ওয়াই এর সহগ এক্স এ 11x, মাঝখানে আছে প্লাস, তাহলে দিব কি বলতো, মাইনাস, প্লাস কে ইকুয়াল টু 0, এর উপর লম্ব। নাইস। এইটা আবার কি 4 - 3 বিন্দু দিয়ে যাবে বলছে। আচ্ছা, তাহলে এই 4 - 3 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করাও। 11 × 4 -2 × -3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত, 44 প্লাস 6 প্লাস কে ইজ ইকুয়াল 0। সো কে এর ভ্যালু আসলো -50। কে এর ভ্যালু কত আসলো, -50। তো অতএব নির্ণয় রেখা, সেই জিনিসটা কত আসবে, 11x - 2y -50 ইজ ইকুয়াল টু 0। এখন তোমাদের কাছে আবার মনে হতে পারে যে ভাইয়া, সর মানে সমান্তরাল সরল রেখা যেভাবে এক লাইনে করাইছিলেন, লম্বটা কি এক লাইনে করা যায়? যাবে, যাবে, যাবে রে পাগলা, যাবে। হ্যাঁ, যাবে। যেটা দেওয়া আছে সেটা কত, 2x প্লাস 11y -2 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এবার দেখো, এটার উপর লম্ব এবং এই বিন্দু দিয়ে দিতে হবে। বিন্দু কোনটা, 4, 4 - 3 না, 4 - 3। আচ্ছা, তাহলে এর উপর লম্ব হইলে ওয়াই সহগ এক্স এ, এক্স এর সহগ ওয়াই এ, মাঝখানে চিহ্নটা পরিবর্তন, তাহলে এটা কত আসবে, 11x - 2y। কাহিনী শেষ। এবার দাও মাইনাস, এখানে যা আছে সেটা এখানে বসাও। 11 × 4 -2 × -3 ইকুয়াল 0। 11x - 2y -50 ইকুয়াল টু 0। খেল খতম, টাটা, বাই বাই। ঠিক আছে, এখন কত হচ্ছে ভাই, আপনি বলছিলেন এই এক লাইনে শেষ করবেন, এই কাজটুকু কাজ আসলে মুখে মুখে একবারে -50 লেখার কথা তোমাদের। ওকে, চলো, মূল বিন্দুগামী যে রেখা, এত রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। কুমিল্লা বোর্ডে আসছে, কোন বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এই রেখার উপর লম্ব রেখা যদি হয়, তাহলে দেখো তো কত আসবে, 5x - 2y মাইনাস, চিহ্নে কি আসবে, মূল বিন্দুর স্থানাঙ্ক মানে কি, মূল বিন্দু মানে কত, 0 0 না, তাহলে এক্স এর জায়গায় বসাও 0, মাইনাস ওয়াই এর জায়গায় বসাও 0, ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে কত, 5x - 2y ইকুয়াল টু 0। শেষ। তাহলে এই লম্ব রেখার সমান্তরাল রেখা থেকে তুমি আবার এরকম দুইটা ম্যাথ পেয়ে, ঠিক আছে, এইগুলো তোমাদের জন্য এই স্টার, যে বলা হচ্ছে কি, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে, এত হইলে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো, এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল, তাহলে ঢাল সমান হবে, বিসি এর ঢাল আর এটার ঢাল সেম হবে, এবং বিসি এর অর্ধেক, লেন্থ হচ্ছে বিসি এর অর্ধেক। এটা করবা। পরেরটা, এ বিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত, এত এবং এত, প্রমাণ করো যে এবি ও এসি সরল রেখাদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। আচ্ছা, দেখো তাহলে এই, এইটার ঢাল আর এইটার ঢাল দ্বয়ের গুণফল কত হবে, -1 হবে। এটার ঢাল কত দেখো তো ভাইয়া, 2/-4, তার মানে -1/2, আর 6/8। ও, এবি আর এসি, সরি আমি এখানে একটু 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 ভুল করছিলাম, এবি আর এসি, তাই তো বলি, এবি আর এসি,
তাহলে এখান থেকে কত, এইটার ঢাল আসে হচ্ছে 2/-4, তার মানে -1/2। এইটার ঢাল আসবে হচ্ছে 8/4, মানে 2। হ্যাঁ, ঢাল দেওয়ার গুণফল কত, -1। তো সরল রেখা দিয়ে পরস্পর লম্বভাবে ছেদ করে দেখাবা, ঢাল দেওয়ার গুণফল -1। উক্ত বিন্দুগুলো কোন আয়তক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করবা। এই বেসিক্যালি এই ম্যাথ দুইটা দেওয়ার কারণ হচ্ছে, এই দুইটা দিলে এর আগে তোমাদের যেই পর্বগুলা নিয়েছি না, মানে 3.2 এর উপরে, বা 3B বলো, তারপর 3C বলো, অনেক কিছু তোমাদের কি বলো দেখি এই জায়গাটাতে কিছুটা রিভিউ হবে। ঠিক আছে, তো এই ম্যাথ দুইটাও তোমরা অবশ্যই করবে। তো এই ম্যাথ দুইটা করা শেষে তোমাদেরকে আপাতত থ্যাংক ইউ। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই সেম টাইমে, রাত 8টা। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 8টার সময় ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আপ টু, কি বলবো, কিছু আর বলবো না। এই পর্যন্তই তোমরা পড়ো, যা বলছি এই পর্যন্তই পড়ো, এগুলাই তোমরা হোমওয়ার্ক করো। বাকিগুলা যা আছে সেগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।